3 দিন আগে ঠিক হওয়া বিয়েটা আজ ভেঙে গেল। পাত্রীর নাম সূচনা। বিয়ে ভেঙে যাওয়ার কারণ, সূচনার মা তার বড় চাচার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে আজ থেকে 20 বছর আগে স্বামী, সন্তান এবং সংসার ত্যাগ করেছেন। ভেঙেছেন দুটো স্বপ্নের সংসার। বাবা মা হারা করেছেন 4টে শিশুকে। বড় চাচার বড় ছেলের বয়স তখন 7, ছোট ছেলের বয়স 4, আর সূচনার বয়স ছিল 2। বড় ভাইয়ের বয়স 5 বছর। এই 4টে শিশুর শৈশবকে অন্ধকারে ঠেলে দিয়েছিল দুজন বিকৃত রুচির মানবী। কে জানত আজ এত বছর পরও সেই ঘন অন্ধকার দূর হবে না। অন্ধকার রুমে হাঁটুতে মুখ গুজে বসে আছে সূচনা। তার কর্ণে বারবার প্রতিধ্বনিত হচ্ছে পাত্রের মায়ের বলা শেষ কথাগুলো। দেখো মা, লিমনের সঙ্গে তোমার 4 বছরের সম্পর্ক আছে বলে চোখ বন্ধ করে তোমাকে পুত্রবধূ করে মেনে নেওয়ার মতো মানুষ আমি না। তোমার পারিবারিক বিষয়ে লিমন আমাকে কিছু জানায়নি। গতকাল পর্যন্ত আমি অন্ধকারে ছিলাম। বিয়ের মতো একটা বিষয়ে কোনো কিছুই লুকিয়ে রাখা যায় না। এক্ষেত্রে তোমরা ভারী অন্যায় করেছ। জীবিত মানুষকে মৃত বানিয়েছ, কিন্তু সত্য কোনোদিন চাপা থাকে না। আমাদের কানে ঠিকই এসেছে তোমার মা দিব্যি বেঁচে আছেন। তোমার চাচার সঙ্গে দিব্যি সুখের সংসার করছেন। এমন বেহায়াপনা যে নারী করতে পারে, সেই নারীর গর্ভজাত সন্তান আমার বাড়ির বউ হবে, এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। আমি তো কোনো দোষ করিনি আন্টি, তাহলে আমি কেন শাস্তি পাব? সার যতই ভালো হোক, চাল কুমড়ার বীজে মিষ্টি কুমড়া ধরবে না মা। 2 হাতে কান দুটো চেপে ধরল সূচনা। সর্বাঙ্গ থরথর করে কাঁপছে তার। 2 চোখ বেয়ে নোনা পানির স্রোত নামছে। চারিদিক থেকে যেন বিরতিহীনভাবে প্রতিধ্বনিত হচ্ছে, সার যতই ভালো হোক, চাল কুমড়ার বীজে মিষ্টি কুমড়া ধরবে না মা। আকস্মিক চিৎকার করে উঠল সূচনা। আমি ঘেন্না করি ওই মহিলাকে। ভাইয়া, ভাইয়া তুমি কোথায়? ওই মহিলার জন্য আমার সব শেষ হয়ে গেল ভাইয়া। তুমি কেন আমাকে সেই 2 বছরে গলা টিপে মেরে ফেললে না? আমি সহ্য করতে পারছি না, এই প্রত্যাখ্যান মেনে নিতে পারছি না। দরজায় কট করে শব্দ হলো। রুমে প্রবেশ করল বলিষ্ঠ দেহের অধিকারী একজন পুরুষ। এলোমেলো পায়ে সুইচ বোর্ডের কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে সুইচ টিপে দিল। ঝকঝকে আলো ফিরে এলো অন্ধকার আচ্ছন্ন রুমটায়। বড় ভাই রুদ্রকে দেখে সূচনা ঘন ঘন নিঃশ্বাস ফেলল। অসহায় চোখে ক্ষণকাল ভাইকে দেখে হঠাৎ ঢুকরে উঠল। 2 হাত মুখে চেপে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল পূর্বের ন্যায়। কালো রঙের কাবলেতে আচ্ছাদিত দেহখানা ধপাত করে মেঝেতে বসে পড়ল। বোনের থেকে কয়েক হাত দূরত্বে বসে মাথা ঝুঁকিয়ে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ রাখল। ফলশ্রুতিতে তার এলোমেলো উস্কো খুস্কো ঘাড় ছোঁয়া সবগুলো চুল সামনের দিকে নেমে দাড়ি গোফ ভর্তি গুরুগম্ভীর মুখটা ঢেকে দিল। বার কয়েক তপ্ত নিঃশ্বাস ত্যাগ করল। সূচনার কান্না তখনও থামেনি। কোনো প্রকার সান্ত্বনার বাণী শোনাল না রুদ্র। আদুরে হাত বাড়িয়ে কাছেও টেনে নিল না বোনকে। মাথায় হাত রেখে ভরসা দিল না। 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে শুধু একটি প্রশ্ন করল, লিমনের মতামত কি? সঙ্গে সঙ্গে ক্রন্দনরত কণ্ঠে জবাব দিল, ওর পরিবারে ওর মায়ের সিদ্ধান্তই শেষ কথা। লিমনের হাত পা বাঁধা। রক্তিম কণ্ঠে তাকিয়ে থেকে অত্যন্ত ক্রুদ্ধ কণ্ঠে রুদ্র বলল, ওই বাঁধন ছাড়িয়ে চামড়া তুলে মরিচ দিয়ে তোর সামনে আনব। এবার বল, এরপর আর কি কাঁদবি? কেঁপে উঠল সূচনা। আতঙ্কিত হয়ে কান্না থেমে গেল তার। উস্কো খুস্কো চুলের ফাঁকে ভাইয়ের ক্রুদ্ধ দৃষ্টিচোরা দেখে অন্তরাত্মা পুনরায় কেঁপে উঠল। সে খুব ভালো করে জানে তার ভাইয়ের বৈশিষ্ট্য সম্পর্কে। ভীষণ রকচটা, ভীষণ জেদি, ভীষণ খ্যাপাটে। এখন যদি সম্মত হয় তাহলে লিমনকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু সে চায় না লিমনকে। যে পরিবার তার করুণ সত্যিটা জেনে তাকে প্রত্যাখ্যান করেছে, সেই পরিবারে সে কোনোভাবেই যেতে চায় না। সবচেয়ে বড় কথা, যাকে ভালোবেসে ওই পরিবারে যেতে চেয়েছিল, সেই লিমনই এখন অন্য সুরে কথা বলছে। যে সুরে আর যাই থাকুক, ভালোবাসা নেই। ভালোবেসে ভালোবাসাহীন সম্পর্কে জড়ানোর মতো ব্যর্থতা এই পৃথিবীর বুকে আর একটিও নেই। সারা জীবন সঙ্গীহীন কাটাবো, দরকার নেই তার ঘর বাঁধার। যে মেয়ের জন্মদাত্রী 2টো ঘর ভেঙেছে, সেই মেয়ের সত্যি ঘর বাঁধার অধিকার নেই। সমাজের লোকেরা তাকে আঙুল দিয়ে তাই দেখিয়ে দিল। না ভাইয়া, যে ছেলে 4 বছরের সম্পর্ককে গুরুত্ব না দিয়ে পরিবারের পরামর্শকে বেশি গুরুত্ব দিয়েছে, সে ছেলেকে জীবনসঙ্গী করা আমার পক্ষে সম্ভব নয়। রুদ্রর চোখ দুটো জলজল করে উঠল। ওই চোখের ভাষা পড়ে ফেলল সূচনা। মাথা নাড়িয়ে বলল, আমি তোমার বোন। আমার ভালোবাসা ঠুনকো বলে আমার আত্মসম্মান ঠুনকো নয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে রুদ্র বলল, কান্না থামাবো কিভাবে? আজ কাঁদতে দাও না ভাইয়া। যে মহিলা আমাদের বাবার ঘর ভেঙেছে, সে মহিলার জন্য আমরা কোনোদিন ঘর সংসার হবে না। এতদিন লোকমুখে শুনেছি, আজ স্বচক্ষে দেখলাম, 2 কানে স্পষ্ট শুনলাম। কাঁদতে না পারলে মরে যাব। কাঁদতে দাও।
বাবা ঠিক বলেন, মানুষ মরার চেয়েও স্বপ্ন মরার কান্না বেশি ভয়ঙ্কর। নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলে উঠে দাঁড়ালো রুদ্র। দুহাতের সম্মুখে আসা চুলগুলো পেছনে ঠেলে বড় বড় শ্বাস ছাড়ল। কিছু সময় রুম জুড়ে পায়চারি করে হঠাৎ জড়সড় হয়ে বসে থাকা সূচনার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। বলল, তোর ঘর হবে, তোর বর হবে, তোর একটা ভরা সংসার হবে। ওই মহিলার জন্য তোর জীবন আমি নষ্ট হতে দেব না। দু চোখ বন্ধ করে সূচনা বলল, আমার এসব কিচ্ছু চাই না, স্বাদ মিটে গেছে, আমি লিমনের কাছে যাচ্ছি। রুদ্র পেছনে ঘুরে পা বাড়াতেই তরাক করে তার পা আঁকড়ে ধরল সূচনা। মিনতির সুরে বলল, তুমি যাবে না, আমি ওকে চাই না, বিশ্বাস করো। তাহলে 1 সপ্তাহের মধ্যে তোর উপযুক্ত পাত্র নিয়ে আসছি, উপযুক্ত ঘর, উপযুক্ত বর, দুটোই এনে দেব তোকে। উন্মাদের মতো না না করে উঠল সূচনা। খ্যাপা রুদ্র সিদ্ধান্ত জানিয়ে দিল, হয় তুই উপযুক্ত পাত্রকে গ্রহণ করবি, নত আমার বোনকে প্রত্যাখ্যান করার অপরাধে হাড়গোড় ভাঙা লিমনকে দুচোখ ভরে দেখে বুকের জ্বালা মেটাবো আমি। ভয় শিউরে উঠল সূচনা। ভয়ার্ত কণ্ঠে উচ্চারণ করল, না। জেদি কণ্ঠে রুদ্র পুনরায় বলল, আমার বোনের 1 ফোঁটা অশ্রুর মূল্য ওই লিমনকে দিতে হবে। আর যদি তুই সেটা না চাস, তাহলে তোর সুখের জন্য যা কিছু করব সব মাথা পেতে মেনে নিতে হবে। কিছু সময় পিনপতন নীরবতা চলার পর রুদ্র বলল, বল, কাকে চাই, লিমন নাকি আমার বাছাই করা উপযুক্ত কোনো পাত্র? ফুপিয়ে ওঠে সূচনা বলল, তুমি যা বলবে সব মেনে নেব, শুধু যার থেকে প্রত্যাখ্যান পেয়েছি তার সঙ্গে যেন আমার এই জীবনে আর দেখা না হয়। আর হ্যাঁ, তুমি ওর কিছু করবে না, কিছু না, পা ছাড়, দাদিনকে দিয়ে খাবার পাঠাচ্ছি, খেয়ে নিস। আমি যেন এর মাঝে আর কোনো কথা না শুনি। পা ছেড়ে দিল সূচনা। রুদ্র দরজা অবধি হেঁটে যেতেই বলে উঠল, বাবাকে জানিয়েছ? জানিয়ে দেব। বেলা 12টায় রুদ্রের ফোনে কল এলো। বিছানা জুড়ে শরীর ছেড়ে গভীর ঘুমে তলিয়েছিল সে। হঠাৎ ফোনের শব্দে বিরক্ত হয়ে রিসিভ করতেই ওপাশ থেকে তার চেলা ঝিনুক নামের ছেলেটা বলল, বস, দাদিন যে ছেলের খোঁজ নিতে বলেছিল সেটা নিয়েছি, সব ঠিকঠাক ছিল, কিন্তু এখন তার বাইকে একটি মেয়েকে দেখতে পাচ্ছি। পিছু নিয়ে দেখ কাহিনী কোন পর্যন্ত গড়ায়। ঝিনুককে আর কিছু বলতে না দিয়ে শোয়া অবস্থায় পাশ থেকে সাদা রঙের কাবলিটা তুলে গায়ে জড়াতে জড়াতেই উঠে বসল। চোখ দুটো ডোলে চট করে বিছানা ছেড়ে ওয়ালেট, মোবাইল, গাড়ির চাবি আর সিগারেটের প্যাকেট নিয়ে তড়িৎ গতিতে বেরিয়ে পড়ল। 15 মিনিট পরে মাথায় পরিচিত শহরের একটি ন্যাশনাল ভার্সিটির সামনে গাড়ি থামালো। তার গাড়ি দেখেই ঝিনুক রাস্তার ওপাশ থেকে ডাক দিল, বস। ঠোঁটের কোনায় সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে রুদ্র বেরিয়ে এলো। ঝিনুক সহ আরও 4-5টা ছেলে এগিয়ে এসে ঘিরে ধরল তাকে। বলিষ্ঠ বুক, পেশিবহুল, হাত টান টান করে দাঁড়িয়ে ঝিনুকের দিকে সরু চোখে তাকালো। সঙ্গে সঙ্গে গড়গড় করে ঝিনুক বলতে লাগলো, মেয়েটার সাথে সেই যে ঢুকেছে আর বের হয়নি। ভ্রু কুঁচকে গেল রুদ্রর। ব্যস্ত ভঙ্গিতে সিগারেটে ঘন ঘন টান দিয়ে বলল, কোথায় ঢুকেছে? কলেজের ভেতর? পাশ থেকে অল্প স্বল্প হাসির শব্দ ভেসে এলো। রুদ্র দাঁত কিরমির করে বলে উঠল, শালার কথার ধরন তো অন্য কিছু বোঝালো। ঝিনুক মাথা চুলকালো। তৎক্ষণাৎ পাশ থেকে বেরিয়ে আবির নামের রুদ্রের বন্ধু বলে উঠল, এই রুদ্র, ওই তো ওই মেয়েই ছিল। আবিরের উত্তেজিত কণ্ঠ শুনতেই চট করে বাঁদিকে ঘাড় ঘোরালো রুদ্র। দেখতে পেল ছোটখাটো দুটো মেয়ে এগিয়ে আসছে। গেট পেরিয়ে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা ধরল মেয়ে দুটো। এদের মধ্যে একজন ননস্টপ কথা বলছে। কথাগুলো শুনতে না পেলেও মুখের ভঙ্গি আর হাত দুটোর নাচানাচি দেখে বুঝল ভয়াবহ রকম কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে বর্ণনা চলছে। এতটাই ইন্টারেস্টিং যে পাশের জনকে একটি কথা বলার সুযোগ দিতেও সে রাজি না। ভ্রুজোড়া কুঁচকে গেল রুদ্রের। বিরক্তিতে কপালে 3টা ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, দুটো মেয়ের মধ্যে কোনটা ছিল সেটা বল, নাকি দুটোই ছিল? ঝিনুক জিভ কেটে বলল, ওই যে জিন্স প্যান্ট, গোলাপি জামা পরা মেয়েটি। আবির বলল, যেটা বকবক করছে থামছে না ওটা? সিগারেটের শেষ দুটো টান দিয়ে সন্তপূর্ণে শেষ অংশটুকু ফেলে দিল রুদ্র। তর্জনী দিয়ে কপালের মাঝ বরাবর কয়েক পল চুলকে গভীর স্বরে আদেশ করল, ঝিনুক তুই যা, সরাসরি প্রশ্ন কর, মাহেরের সঙ্গে ওর কি সম্পর্ক? রিলেশন থাকলে সেটা কতদিনের, জেনে আয় কুইক। বেশ ভাবসাপ নিয়ে চেহারায় পাক্কা ভিলেনের ছাপ তুলে মেয়ে দুটোর সামনে গিয়ে দাঁড়ালো ঝিনুক। সরাসরি প্রশ্ন করল, এই যে বকবকানি, মাহের ভাইয়ের সঙ্গে তোমার কি সম্পর্ক? কতদিন চলছে এই সম্পর্ক? কথার মাঝে বাধা পেয়ে গোলাপি গাউন পরা মেয়েটি পিটপিট করে তাকিয়ে রইল ঝিনুকের দিকে। পাশের মেয়েটিকে অর্থাৎ বান্ধবীকে বলল, নয়ন 5 সেকেন্ড ওয়েট কর। নয়ন ভ্রু কুচকে ঝিনুকের দিকে তাকিয়ে বলল, এই হৈমি, এই ছাগলটা আবার কে?
নিমেষেই ঝিনুক তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিল নয়নের দিকে। হৈমি ওসব ধ্যান না দিয়ে ঝিনুককে উদ্দেশ্য করে চটপট গলায় বলল, আপনি একটু দাঁড়ান, আমি নয়নকে গতকালকের ঘটনাটা বলে শেষ করি, তারপর আপনার সঙ্গে কথা বলছি। ঝিনুকের তীক্ষ্ণ দৃষ্টি সরু হয়ে হৈমির মুখের দিকে পড়ল। হৈমি ৩২ বাটি দাঁত বের করে একটি হাসি উপহার দিয়ে নয়নের দিকে ফিরে আবার কথা বলতে শুরু করল। ২ মিনিট পেরিয়ে যাওয়ার পর ওপাশ থেকে রুদ্র চোখ রাঙালো ঝিনুককে, আবার গালাগাল শুরু করল। ঝিনুক পুনরায় হৈমিকে প্রশ্ন করতে উদ্যত হলে হৈমি, ঝিনুক, নয়ন দুজনকেই গল্প শোনাতে লাগল। গল্পের শেষ প্রান্তে যেতেই হাওয়াই মিঠাইওয়ালাকে দেখতে পেল সে। তৎক্ষণাৎ চিৎকার দিয়ে উঠে ঝিনুককে বলল, ও ভাই, আপনি একটু দাঁড়ান, আমি আপনার প্রশ্নের উত্তর দেব, এখন দিতে গেলেই হাওয়াই মিঠাইওয়ালা চলে যাবে। বলতে বলতেই রাস্তার ওপারে চলে গেল। তার পেছনে পেছনে নয়নও গেল। ঝিনুক এক ঢোক গিলে হাঁ করে রুদ্রর দিকে তাকিয়ে থাকল। আবির বলল, এই শালা হাঁ করে আহাম্মকের মতো মেয়েটিকে দেখেই গেল। কিছু শুনছিস? আয়, এদিকে আয়। এপাশ থেকে ঝিনুক এসে বলল, ভাই, আমাকে তো সুযোগই দিল না। কি সব যে বলল কিছুই বুঝলাম না। কানের ভেতর গড়গড় শব্দ শুনলাম, আমার মাথা কিলবিল করছে। বিরক্তিসূচক শব্দ করে রুদ্র বলল, প্রশ্ন করার পর কি বলল? হৈমির বলা কথাটা বলতেই রুদ্র গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইল। ওইদিকে হৈমি হাওয়াই মিঠাই খেতে খেতে তাদের দিকে এগিয়ে আসছে। আবির বলল, দোস্ত, এইদিকে আসছে। সকলেই রুদ্রের পাশে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে রইল। রুদ্র তীক্ষ্ণ চোখে একবার দেখল মেয়েটা তাদের দিকেই এগোচ্ছে, তাই দৃষ্টি সরিয়ে ঝিনুককে ইশারা করল কথা বলতে। হৈমি যখন তাদের থেকে ১ হাত দূরত্বে এসে পড়ল, ঝিনুক তখন বলল, আপা, উত্তরটা? আবারও দাঁত কিলিয়ে হেসে দিল হৈমি। বড় বড় চোখজোড়া কতক্ষণ পিটপিট করে তাকিয়ে বলল, উত্তর দিতেই আসছি ভাইয়া। প্রশ্নটা যেন কি ছিল? আপনার মাহের ভাই আর আমার সম্পর্ক কি? কতদিন ধরে চলছে এই সম্পর্ক, এই তো? কিঞ্চিত মাথা হেলিয়ে এক ভ্রু উঁচু করে ঝিনুকের দিকে তাকিয়ে রইল হৈমি। ঝিনুক সহ আবিরও হ্যাঁ হ্যাঁ করে উঠল। রুদ্র কান খাড়া করে একটি সিগারেট ধরালো। এমন সময় হঠাৎ হৈমির হাতে থাকা আধ খাওয়া হাওয়াই মিঠাই নয়নের হাতে ধরিয়ে দিয়ে তর্জনী বড় আঙ্গুলের মাথা ঠেকিয়ে ঝিনুককে বলল, এই ১ মিনিট দাঁড়ান, আমি এই যাব, এই আসব, আপনার উত্তর দেব, দাঁড়াবেন কিন্তু। হৈমি ৬ জন ছেলেকে পাশ কাটিয়ে এগিয়ে গেল। নয়ন ঠোঁট টিপে হেসে তাকে অনুসরণ করল। ঝিনুক আশ্চর্য হয়ে রুদ্রের দিকে তাকালো। রুদ্র বড় বড় করে শ্বাস নিচ্ছে। ধীরে ধীরে আগুন জ্বলতে শুরু করছে। কতক্ষণ পর ফোঁসফোঁস করে উঠে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে তা আন্দাজ করা গেল না। আবির অধৈর্য হয়ে বলল, এইটা কোন প্রজাতির ভাই? এর কোনো মানে হয়? রুদ্রর ওপাশে থাকা প্রত্যেকেই হৈমির কাণ্ড কারখানা লক্ষ্য করতে লাগল। রুদ্র একের পর এক সিগারেট শেষ করতে ব্যস্ত। মেয়ে মানুষদের প্রতি তার কোনো আগ্রহ নেই, শুধু প্রশ্নের উত্তর চাই। কিন্তু তার চারপাশে ঘিরে থাকা ছেলেরা দেখতে পেল হৈমি নামক একটা মেয়ে গেটের পাশে একটা ছেলের সামনে গিয়ে দাঁড়ালো। লম্বাটে হ্যাংলা পাতলা ছেলেটি মিটমিট করে হাসছে। ঝিনুক বলল, লোচ্চার মতো হাসছে না ছেলেটা? আবির বলল, হ্যাঁ, কাহিনী কি দেখি আগে। হ্যাংলা পাতলা ছেলেটা প্যান্টের পকেট থেকে একটা লাল গোলাপ বের করল। হৈমি চটপটে গলায় বলল, তাড়াতাড়ি প্রপোজ করো, আমার হাতে বেশি সময় নেই। ৪-৫টা ছেলে, ওদের মধ্যে খাটো ছেলেটা, একটা প্রশ্নের উত্তর দিতে হবে তার। ছেলেটার নাম পালন। আজ সে এসেছে হৈমিকে প্রপোজ করতে। গতকাল মেসেঞ্জারে নক দিয়ে এই ব্যাপারে জানিয়েছিল হৈমি প্রেম করবে না, কারণ হ্যাংলা পাতলা ছেলে তার পছন্দ নয়, তবে তার দয়ার শরীর। সেথে এসে প্রপোজ করলে কাউকে ফিরিয়ে দেয় না, ফুলটুল বা গিফট আনলে সাদরে গ্রহণ করে নেয়। পরবর্তীতে যদি প্রেম ভালোবাসার জন্য ফোর্স করে সোজা ব্লক করে। সামনে এলে ২-৪টা চর থাপ্পড়, ব্যাস, কাহিনী খতম। পালন চারপাশে লাজুক চোখে তাকিয়ে গোলাপ দিয়ে আই লাভ ইউ বলে প্রপোজ করল হৈমিকে। হৈমি ঝটপট গোলাপটা নিয়ে বলল, আমাকে ভালোবেসে ফুল দেওয়ার জন্য থ্যাংক ইউ। আমি কিন্তু তোমাকে ভালোবাসতে পারবো না, তোমার সঙ্গে প্রেম টেমও চলবে না। আই এম এক্সট্রিমলি সরি। আসলে পালন এমন একটা উত্তরের জন্য প্রস্তুত ছিল না, কারণ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া এই মেয়ে মাত্র ৩ মাসেই কলেজের বেশ খ্যাতি অর্জন করেছে। প্রথমত বাংলা বিভাগের নতুন লেকচারার মাহের খানের একমাত্র ছোট বোন সে। দ্বিতীয়ত এই মেয়েটি ভয়াবহ রকমের বিচ্ছু। সর্বক্ষণ তার মাঝে একটা ছটফটে ভাব বিরাজমান। সিনিয়র আপু ভাইদের অনেকেই তাকে ভীষণ ভয় করে চলে, অনেকে আবার খুব ভালোবাসে। সবচেয়ে বড় কথা হলো সিনিয়র আপুরাই তাদের বেশি স্নেহ করে। এর পেছনে অনেক বড় একটি কারণ তার সুদর্শন লেকচারার ভাইটি। ২৮ বছর বয়সী অবিবাহিত সুদর্শন লেকচারার পেলে অনার্স পড়ুয়া অবিবাহিত মেয়েরা বেসামাল অনুভূতিতে লুটোপুটি খাবেই।
বয়স সবে 17 হলেও ভাইয়ের মতো বোনটিও কম নয়। ভাইয়ের চেয়ে দ্বিগুণ উজ্জ্বল গায়ের রং তার। গায়ে পায়ে খুব একটা বড় না হলেও ধবধবে ভরসা ত্বক, গোলগাল শুভ্র মুখশ্রীর ঘন কালো বড় বড় পাপড়িতে চোখজোড়া বেষ্টিত, যা দেখলেই সমবয়সী এবং সিনিয়র ভাইয়ারা কুপকাত। 3 মাসে কম প্রপোজ পায়নি সে। বরাবরই পালনের সঙ্গে খাটে যাওয়ার ঘটনা ঘটিয়েছে। এ নিয়েও তার খ্যাতির শেষ নেই। ন্যাশনাল ইউনিভার্সিটি হওয়ার দরুন ইন্টার অনার্স ডিগ্রি, মাস্টার্স সহ সকল পর্যায়ে স্টুডেন্টরা এখানে রয়েছে। পালন অনার্সের প্রথম বর্ষের স্টুডেন্ট। পালনকে দিয়ে মোট 13টা প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হৈমি। কিন্তু এই 13 বারে 12টা গোলাপ ঠিকই গ্রহণ করেছে। বাকি একটা গোলাপ প্রপোজকারীর প্রপোজ অ্যাকসেপ্ট না করাতে দেয়নি। এ নিয়ে অবশ্য একচোট ঝগড়া করেছিল ছেলেটার সঙ্গে। ছেলেটার বাইকের সিটে চুইংগাম লাগিয়ে প্রতিশোধও নিতে ভোলেনি। বর্তমানে অধিকাংশ ছেলেমেয়েরাই ইচড়ে পাকা, কিন্তু হৈমির বেলায় শুধু ইচড়ে পাকা নয়, মেয়েটি যেমন বাচাল তেমনি দুরন্ত। শান্তশিষ্ট প্রকৃতির মিষ্টিভাষী একজন গুণী শিক্ষকের বোন এমন অশান্ত কি করে হলো ভাবতে গেলেই মাথা ঘুরে যায়। রুদ্রসহ তার সাঙ্গপাঙ্গরা মোটেই হৈমির এরূপ আচরণের জন্য প্রস্তুত ছিল না। রুদ্র চোখ মুখ কুচকে সিগারেটের ধোঁয়া উড়াতে ব্যস্ত। আগ্রহ নেই, অথচ বিরক্তি আকাশ ছোঁয়া। ঝিনুক আবিরসহ বাকি সকলেই কিংকর্তব্য বিমূর। এরা একে অপরের দিকে বিস্মিত চোখে চাওয়াচাওয়ি করছে। গোলাপ ফুল নিয়ে চঞ্চল পায়ে ঝিনুকের সামনে এসে দাঁড়ালো হৈমি। পালন ক্লান্ত মুখে সে তখনই ভার্সিটিতে ঢুকে পড়েছে। তার ইনকোর্স পরীক্ষা চলছে। পরীক্ষার সময় হয়ে যাওয়াতে আর দেরি করেনি। তো ভাই কি বলছিলেন? মাহের ভাইয়ের সঙ্গে আমার কি সম্পর্ক, তাই তো? হৈমি এসে একদম কথাটি বলতেই হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়ল ঝিনুক। আবির ঘন ঘন চোখে পলক ফেলছে। তার দৃষ্টি একবার হৈমির মুখের দিকে, তো আরেকবার হাতে থাকা লাল গোলাপটির দিকে ছুটোছুটি করছে। হৈমির উত্তর দেওয়ার তেমন কোনো তাড়া নেই। সে একে একে করে সকলের দৃষ্টিপাত করল। হঠাৎ যখন বলিষ্ঠ দেহের অধিকারী রুদ্রর দিকে পাকাপোক্ত নজর পড়ল, তখন কিঞ্চিত চমকালো। ঘন ঘন চোখের পাপড়ি নাড়িয়ে আপাদমস্তক রুদ্রকে দেখতে শুরু করল। চিত্ত চঞ্চল হয়ে উঠল ভীষণ। চোখের পাতা এলোমেলো নড়চড় করতে করতেই গোলাপটা নয়নের হাতে দিল। নিজে দুহাত কোমরে রেখে অভিজ্ঞ ব্যক্তির মতো সূক্ষ্মভাবে তাকিয়ে রইল। আবির রুদ্রর পাশ ঘেঁষে ফিসফিস করে বলল, দোস্ত দেখ তোকে কেমন দেখাচ্ছে। রোহিঙ্গাদের আমরা যেমন দেখি তোকে অমনই দেখাচ্ছে। এটা কোনো কথা হলো? তুই কিছু বল, আমার কিন্তু মেজাজ খারাপ লাগছে। আবিরের কথা শুনে রুদ্রর ঠোঁটের কোনায় সিগারেট চেপে এক পলক তাকালো হৈমির দিকে। সত্যি সত্যি মেয়েটা ভূত দেখার মতো দেখছে তাকে। গালগোল মুখের গালগোল চোখে যেন গিলে খাচ্ছে। পা থেকে মাথা অবধি বিরক্তি ভঙ্গিতে অতি সূক্ষ্মভাবেই দেখল রুদ্র। বডি ফিগার দেখে নিয়ে চট করেই বুঝে নিল নিতান্তই বাচ্চা একটা মেয়ে। এর সঙ্গে মাহিরের কোনো কিছু থাকতে পারে বলে একদম মনে হলো না। আবার সন্দেহ হলো। যতটুকু বুঝল মেয়েটার চরিত্রে ঘাপলা আছে। ভালো মেয়েরাই নিশ্চিত এত কথা বলে না, এভাবে একটা ছেলের থেকে ফুল নেয় না। তাছাড়া আজকাল পুরুষদের এমন কচি কচি মেয়েদের প্রতি ঝোঁক বেশি। যত শিক্ষিতই হোক, অল্প বয়সী মেয়েদের প্রতি লোভ বেশিরভাগ পুরুষেরই রয়েছে। বিতৃষ্ণায় বুকটা ভরে গেল। তড়িৎ বেগে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। ক্ষণকাল সময় পেরোতেই হৈমির দিকে আঙ্গুলে তুড়ি বাজিয়ে গম্ভীর রূঢ় কণ্ঠে বলল, এই মাহেরের সঙ্গে তোমার কি সম্পর্ক? যা প্রশ্ন করছি জাস্ট সেটার উত্তর দিয়ে বিদায় হও, নত এমন হাল করব মানুষকে মুখ দেখাতে পারবে না। আতকে উঠল হৈমি। সম্বিত ফিরে পেয়ে কোমর থেকে দুহাত সরিয়ে এক ঢোক গিলল। পিটপিট করে কতক্ষণ তাকিয়ে যেই কিছু বলতে যাবে অমনি পেছন থেকে নয়ন মুখ চেপে ধরল। শঙ্কিত কণ্ঠে বলল, মাহের স্যার ওর আপন বড় ভাই। ব্যাস, আর একটা শব্দ উচ্চারণ করল না নয়ন। প্রাণের বান্ধবীটিকে নিয়ে প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে একটি রিক্সা ডেকে উঠে পালিয়ে গেল। রিক্সা চলছে হৈমির বাড়ির দিকে রাস্তায়। 1 মিনিট সময় ধরে নয়ন ভয়াতুর কণ্ঠে অনেক কথাই বলেছে হৈমিকে। তার ধারণা রুদ্রসহ ওর সাঙ্গপাঙ্গরা সন্ত্রাস হবে, আর তাদের লিডার হচ্ছে রুদ্র। ওই তো লম্বা লম্বা চুল, মুখ ভর্তি বড় বড় দাড়ি, চোখ মুখের ভাব, কণ্ঠস্বর সবটাতেই পাক্কা সন্ত্রাসের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। কি বিশ্রীভাবে সিগারেট খায়। নাক কুচকে রইল নয়ন। বাড়ির সামনে রিক্সা আসতেই হঠাৎ হৈমি চিৎকার করে উঠল। নয়নকে আকস্মিক জড়িয়ে ধরে বলল, দোস্ত ফাটাফাটি। কি ফাটাফাটি রকমের ক্রাশ খেয়েছি? ভয়াতুর কণ্ঠে নয়ন বলল, প্লিজ এটা বলিস না তুই ওই সন্ত্রাসটাকে দেখে ক্রাশ খেয়েছিস। দোস্ত এই জীবনে আমি কাউকে দেখে ভয় পাইনি, কারো কথায় আমার গলা শুকিয়ে যায়নি, বুকের ভেতর ধরাস করে ওঠেনি, কিন্তু আজকে
হায়, আমি ভাবতে পারছি না। তাড়াতাড়ি নাম, একটা সেলিব্রেশন হওয়া উচিত। রিকশার ভাড়া মিটিয়ে নয়নকে নিয়ে টানতে টানতে বাড়ির ভেতর ঢুকলো হৈমি। নয়নের হাত পা এখনো কাঁপছে তখনকার পরিস্থিতি মনে করে। কি চেহারা, কি কণ্ঠস্বর, কি ভয়াবহ হুমকি! পুনরায় গা শিউরে উঠল তার। অথচ হৈমি, সে কিনা ক্রাশ খেল। মেয়েটা কি সত্যিই পাগল? যুব উন্নয়ন ক্লাবের সভাপতি রাফিদ শেখ, রুদ্রের বড় চাচার বড় ছেলে। তার ফোনপেই ক্লাবে ছুটে গেছে রুদ্র। সেখানে যাওয়ার পর দেখল ছোটখাটো একটি জটলা বেঁধে আছে। রুদ্রকে দেখে অনেকে জড়সড় হয়ে গেল। রাফিদ জটলার ভেতর থেকে বেরিয়ে এসে রুদ্রর কাছে গেল। রুদ্রকে দেখে জটলার ভেতরে থাকা প্রতিটি মানুষের হাঁটু কাঁপতে শুরু করছে। কারণ ক্লাবের পেছনের জঙ্গলে দুটো ছেলে মেয়ে অশ্লীল কাজে লিপ্ত হয়েছিল। তখনই ক্লাবের কয়েকজন সদস্য ধরে তাদের বেঁধে নিয়ে এসেছে। এখন তারা জটলার মাঝখানে মাথা নিচু করে চোখের পানি ফেলছে। সমস্ত ঘটনা শুনতেই রুদ্রর চোখ কান উভয়ই রক্তিম হয়ে উঠল। দুহাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও পারল না। তরাক করে এসে জটলার ভেতর ঢুকে ছেলেটিকে এলোপাথারি আঘাত করল। মেয়েটার গালেও কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। রাফিদ ওকে টেনে টুনে সরিয়ে এনে থমথমে কণ্ঠে বলল, রুদ্র, মাথা ঠান্ডা করে একটা সমাধান দে। ছেলেটা আমার বন্ধুর ছোট ভাই। বড় বড় করে নিঃশ্বাস ছেড়ে নীরস কণ্ঠে রুদ্র বলল, মেয়ের পরিচয় কি? রাফিদ মেয়ের পরিচয় দিতেই রুদ্র প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে কাজী ডেকে বিয়ে পড়ানোর ব্যবস্থা করতে বলল। ছোট ভাইয়ের পরামর্শে রাফিদ তার ছেলেপুলেদের দিয়ে সব ব্যবস্থা করে ফেলল। বিকেল গড়াতে গড়াতে ছেলে মেয়ে উভয় পরিবারের সম্মুখে বিয়ে পড়ানো হলো। পাত্রপাত্রী বিদায় করে ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার পথে হঠাৎ পনির নামে রুদ্রর এক চেলা বলল, বস, আপনার নামে একটা চিঠি আছে। বাইকে বসতে বসতে ভ্রু কুচকে রুদ্র বলল, ঝেড়ে কাশ। ইয়ে মানে লেটার পাঠিয়েছে এক মেয়ে। আশ্চর্য হয়ে বাইক থেকে নেমে দাঁড়ালো রুদ্র। বাইকের পেছনে ঝিনুক বসতে নিয়ে আবার নেমে দাঁড়িয়েছে। সেও অবাক চোখে পনিরের দিকে তাকিয়ে আছে। রুদ্র ভ্রু কুচকে তাকিয়ে বলল, আমি একজন সন্ত্রাস। একজন সন্ত্রাসকে যে মেয়ে লাভ লেটার পাঠায় সে মেয়ে আরো বড় সন্ত্রাস। 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টা। এর মধ্যে ওই মেয়েকে আমার চোখের সামনে দেখতে চাই। প্রয়োজনে ঘরে ঘরে তল্লাশি করবি। পনির বলল, ভদ্র ঘরের মেয়ে বস। বড় একটা ভাই আছে, কলেজের লেকচার দেয়। নাম কি? মাহের খান। বোনের নাম? হৈমন্তিকা জাহান হৈমি। ঝিনুক আতঙ্কিত হয়ে মুখে হাত দিল। রুদ্র কপাল কুচকে ঝিনুকের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, বোনের তো লুজ ক্যারেক্টার দেখছি। ভাইয়ের বিষয় আর একটু খবর নেই ঝিনুক। আমার বোনের গোটা জীবনের বিষয় এটা। ঝিনুককে কথাগুলো বলেই পনিরকে বলল, লাভ লেটার কার কাছে? বাবু ভাইয়ের কাছে। সিগারেট ধরাতে ধরাতে রুদ্র গর্জন ছাড়ল, এই বাবু কি লিখেছে পড়তো? পনিরের পেছন থেকে এগিয়ে এলো বাবু। মৃদু কাঁপছে তার হাত দুটো। কম্পিত হাতেই দু ভাঁজ করা সাদা কাগজটি খুলে পড়তে শুরু করল। এই যে মিস্টার গুন্ডা, থুরি গুন্ডা দলের হেড, আপনাকে আই লাভ ইউ। অর্থ হচ্ছে, আপনাকে আমার মতো এই দুষ্ট মিষ্টি সুন্দরী রমণীটি ভালোবাসে। আপনাকে আমি আমার প্যারাসিটামল হিসেবে চাই। আপনাকে আমি আমার অ্যান্টাসিড হিসেবে পেতে চাই। আপনাকে চাই, আপনাকে চাই। ও গুন্ডা, আপনাকে কিন্তু চাই। আসসালামু আলাইকুম গুন্ডা। সালামের জবাব দেওয়া ওয়াজিব। আশা করি দুদিনের ভেতর জবাব পাব। চিঠিতে লেখা ভাষাগুলো কর্ণগোচর হতেই প্রচণ্ড ক্রুদ্ধতার সঙ্গে তেড়ে এলো রুদ্র। খপ করে চিঠিটা ছিনিয়ে নিয়ে বলিষ্ঠ হাতে মুচড়ে মাটিতে ফেলল। চোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, বেয়াদব মেয়েটার আজ এমন অবস্থা করব যে পরবর্তীতে আমাকে আই লাভ ইউ তো দূরের কথা, আমাকে কল্পনাও করতেও রুহ কেঁপে উঠবে। তড়িৎ গতিতে বাইকে উঠে ঝিনুককে পেছনে বসতে বলল। ঝিনুক বসতেই বলল, মাহের খানের বাড়ির পথে চল। ঝিনুক মাহেরের বাড়ির ঠিকানা বলতেই রুদ্র সেদিকে বাইক ঘোরালো। 15 মিনিটের পর মাত্র 5 মিনিটে গিয়েছে। এমন সময় কল পেল বড় চাচি জেরিনের। সে জানালো সূচনাকে দেখতে এসেছে তার বান্ধবী, তাই রুদ্রকে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ফিরতে হবে। ফোন কথা শেষ করে রুদ্র বাইক ঘোরাতে ঘোরাতে বলল, মেয়েটার কপাল ভালো। বাড়িতে ঢুকতেই দেখতে পেল বোরখা পরা পরিহিত একজন মহিলা সূচনার পাশে বসে আছে। নিকাব খোলা থাকায় মহিলাটির বয়স আন্দাজ করল 50-এর ঊর্ধ্বে। রুদ্রকে দেখতেই চাচি জেরিন বলল, এই তো আমাদের রুদ্র এসে গেছে। হামিদা, এটাই আমার ভাতিজা, সূচনার বড় ভাই। মহিলাটি সৌজন্যপূর্ণ হেসে রুদ্রকে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো বাবা? আমতা আমতা করে অত্যন্ত গম্ভীর স্বরে রুদ্র বলল, ওয়ালাইকুম সালাম। বাকিটুকু জবাব দিল না সে। দনমনো করে দাদির পাশে গিয়ে বসল। হামিদা রাগ করলেন না।
জেরিনের বান্ধবী হওয়ার সুবাদে রুদ্র সূচনা সম্পর্কে পুরোপুরি অবগত তিনি। মাহারা ছেলে মেয়ে দুটোর প্রতি মায়ার অন্ত নেই। সে মায়া থেকেই একমাত্র ছেলে মাহেরের জন্য সূচনাকে নির্বাচন করেছেন। ছেলে সম্পর্কে মোটামুটি যতটুকু ধারণা পেয়েছে সূচনার প্রবাসী বাবা, বড় চাচি, চাচাতো ভাইরা এবং দাদির কোনো আপত্তি নেই। ছেলের মায়ের স্নেহপূর্ণ আচরণ দেখে সূচনার মন অনেকটাই নরম হয়েছে। মাহারা মেয়ে সে, ছোটবেলা থেকে মাকে ছাড়া বড় হয়েছে। মা গন্থটা কখনো নাকে আসেনি। বড় চাচি অনেকগুলো বছর অভিমানে বাপের বাড়ি কাটিয়েছেন। এখন পর্যন্ত ছেলের বউয়ের সঙ্গে শ্বশুর ঘর থেকে দূরেই আছেন। বছরখানেক হল রুদ্র আর সূচনার সঙ্গে কথা বলেন তিনি। বয়স বেড়েছে, বুদ্ধিও খুলেছে। একসময় অতি সরলা ছিল বলেই স্বামী ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে তাকে ত্যাগ করেছেন। সেদিন জেরিনের সাথে আজকের জেরিনের মধ্যে রাত দিন তফাৎ। নিজেদের বাচ্চাদের বুকে টেনে রুদ্র সূচনা থেকে এতদিন মুখ ফিরিয়ে থাকলেও এখন তিনি বুঝতে পারছেন এই সন্তান দুটোর কোনো দোষ নেই। মায়ের পাপের অংশীদার তারা কোনোভাবেই নয়। ঠিক যেমন তার ছেলেরা তার বাবার পাপের অংশীদার নয়, তেমনি রুদ্র সূচনাও। তাই তো সূচনার এমন খারাপ পরিস্থিতিতে পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। শাশুড়ির সঙ্গে পরামর্শ করে বান্ধবী হামিদার ছেলের সঙ্গে বিয়ের কথা এগিয়েছেন। এ নিয়ে চাচির প্রতি কৃতজ্ঞতার শেষ নেই রুদ্রর। সূচনাও ভাই আর চাচিকে ভরসা করে একজন মায়ের ভালোবাসা পাওয়ার লোভে বিয়েতে মত দিয়েছিল। কথাবার্তা শেষে সকলেই মিষ্টিমুখ করল। দাদি জানে মাহেরের বাবা নেই, বছর 4 আগে পরলোক গমন করেছেন। মা বোন নিয়েই তাদের সংসার। তাই বললেন, হামিদা তোমার ছেলেকে তো নিয়ে আসলে না। শাশুড়ির প্রশ্ন শুনে ঠোঁট টিপে হাসল জেরিন। হামিদাকে কিছু বলতে না দিয়ে সেই বলল, আসলে মা, ওর মেয়েটা বড্ড ছেলে মানুষ, অতিরিক্ত সহজ সরল, হাতে পায়ে বড় হলেও বুদ্ধি তেমন নেই। হই হই রই রই করতে পছন্দ করে। প্রথম দিন এসেই যদি এমন হই হই শুরু করে আপনারা ভুল বুঝতে পারেন, তাই নিয়ে আসেনি। লজ্জিত হয়ে হামিদা বলল, আসলে মেয়েটা সহজেই সবার সাথে এমনভাবে মিশে যায় যে এর জন্য অনেক সময় লজ্জায় পড়তে হয়। বাঁচালো বলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ওকে কোথাও নিয়ে যায় না। আগে সব ঠিকঠাক হোক, নিশ্চয়ই নিয়ে আসব। আপনাদের পাগল করেও ফেলবে একদম। এমন সময় রুদ্র দাদির কানের কাছে মুখ নিয়ে বলল, দাদি আমার কথা আছে। কি বল, তোর কি আপত্তি আছে? ইতস্ততভাবে রুদ্র বলল, ছেলেকে নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু ছেলের বোনকে নিয়ে বিরাট সমস্যা আছে। দাদি চোখমুখ ছোট করে বলল, সে কি, বিয়ে দেব আমার নাতিনকে ওই ছেলের কাছে? আমার নাতিকে দিয়ে তো আর ওই ছেলের বোন আনব না। তাহলে তাকে নিয়ে কেন সমস্যা থাকবে? হকচকিয়ে রুদ্র বলল, ছেলের বোনের চরিত্র খারাপ দাদি। কি বলিস? আমি জীবনেও বিশ্বাস করব না এটা। হামিদের মেয়ে খারাপ হতেই পারে না, আর যদি হয়ও তাও আমাদের কি? আমরা তো আর ওকে তোর বউ করে আনছি না। বিয়ে ঠিক হয়ে গেল। হৈমন্তীকে তার বেয়াদবির শাস্তি দিতে চেয়েছিল রুদ্র, কিন্তু বিয়ে ঠিক হওয়াতে এ ব্যাপারে আর মাথা ঘামালো না। শত হোক বোনের শ্বশুরবাড়ির লোক। এদিকে মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে আপত্তি নেই মাহেরের। শুধু এঙ্গেজমেন্টের আগে মেয়ের সাথে একান্তে কথা বলতে চায়। মাহেরের এমন ইচ্ছা শুনে সূচনাও স্বস্তি পেল। একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে সে। তাই বলে কাউকে ঠকানোর মানসিকতা নেই। আগামীকাল বিকেল 4টায় মিস্টার মাহিনের সঙ্গে মিট করতে যাবে সে। ছয় বছর আগে মাহেরের প্রেমিকা রশ্মিকে ধর্ষণ করা হয়েছিল। এই খবর শোনার পর ঢাকা থেকে সরাসরি হসপিটালে এসেছিল মাহের। বেডে নিশ্চল হয়ে শুয়েছিল রশ্মি। একটি হাত তার নিজের হাতের মুঠোয় নিয়ে বলেছিল, উইল ইউ ম্যারি মি রশ্মি? রশ্মি উত্তর দেয়নি। তার গাল বেয়ে শুধু দুফোঁটা জল গড়িয়ে পড়েছিল। মাহের নিঃশব্দে উঠে রশ্মির মা এবং বোনকে বলেছিল, আগামীকাল আমার অভিভাবককে পাঠাবো আন্টি। এঙ্গেজমেন্ট হসপিটালেই হবে। কেবিন থেকে বেরোনোর পথে ওর জলপূর্ণ দুটো চোখ স্পষ্ট দেখছিলাম আমরা। পরের দিন সকালে রশ্মিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। মাহেরকে রশ্মির মা জানায় এঙ্গেজমেন্ট তাদের বাড়িতেই হবে। কথা মতো ঠিক দুপুর 3টায় মা ও বোনকে পাঠায় মাহের, কিন্তু এঙ্গেজমেন্ট হয়নি। ফোনের স্ক্রিনে ইংরেজি বার্তায় এই পর্যন্ত দেখেই বুক ধরফর করতে শুরু করল সূচনার। কপাল খামছে তার, গলা শুকিয়ে যাচ্ছে। এক ঠোক গিলে দ্রুত টাইপ করল, হলো না কেন? তাড়াতাড়ি বলুন। প্রায় 5 মিনিট পর উত্তর এলো, রশ্মি সুইসাইড করেছে। যে ছেলেটা মেসেজ করেছে তার নাম নিলয়, মাহেরের ঘনিষ্ঠ বন্ধু। মাহেরের মা হামিদা বেগম মাহেরের বিষয়ে সমস্তটা জানতে বলেছেন নিলয়কে। মাহের সূচনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড হয়েছে গত রাতে।
নিলয় মাহেরের থেকে সূচনার আইডি নিয়ে সকালবেলা নক দিয়েছে। সূচনা ব্যস্ত থাকায় সারাবেলা কথা হয়ে ওঠেনি। কিছুক্ষণ আগে সীমিত পরিচয় পাশাপাশি মাহেরের অতীত জানল। অতীত নিয়ে কথা বলতে পারে না মাহের। রোশনিকে নিয়ে একটি শব্দ সে উচ্চারণ করতে পারে না। 6 বছর ধরে মাহেরকে কখনো কাঁদতে দেখা যায়নি। রোশনিকে নিয়ে একটি শব্দ উচ্চারণ করতে শোনা যায়নি। ছেলেটা কেমন যেন হয়ে গেছে। উচ্চ মানসিকতার মানুষদের অনুভূতিও উচ্চমানের হয়। মাহেরের জায়গায় অন্য কোনো ছেলে হলে নিশ্চয়ই প্রেমিকার শোকে পড়াশোনা, পরিবার সমস্ত কিছু ভুলে নেশাগ্রস্ত হয়ে জীবনটা ধ্বংস করে দিত। কিন্তু মাহের তা করেনি। সে প্রেমিকাকে ভুলে গেছে কিনা তা বোঝা যায় না। তার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছে কিনা তাও স্পষ্ট নয়। তাকে কতটুকু ভালোবেসেছিল সেটা যেমন স্পষ্ট নয়, তার জন্য ঠিক কতটা কষ্টে জর্জরিত সেটাও অজানা। সাদাসিধে মানুষের অনুভূতি হয় রহস্যে ঘেরা। মাহের সাদাসিধে মানুষ। নিজের অমায়িক আচরণের জন্য সকলের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র হয়ে উঠেছে। কিন্তু মাহেরের ব্যক্তিত্ব কঠিন খোলসে মোড়ানো। তার ব্যক্তিত্বের একাংশ সম্পর্কে সকলেই অবগত। প্রফেশনালি সে একজন লেকচারার। সকলের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ, জ্ঞানে, বুদ্ধিতে, দায়িত্বে বোধে সর্বত্র সক্রিয় ভূমিকা পালন করে। বাবাহীন পরিবারে মা বোনের একমাত্র অবলম্বন বটবৃক্ষ সে। ফোনে দৃষ্টি নিবদ্ধ রেখে বিচলিত ভঙ্গিতে বসে আছে সূচনা। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, নিঃশ্বাসে অস্থিরতা। পাশে ড্রাইভিং সিটে বসে আছে রুদ্র। একমনে ড্রাইভিং করছে সে। হঠাৎ সূচনার দিকে নজর যেতেই রাশভারী কণ্ঠে প্রশ্ন করল, এসি চলছে, তবুও ঘামছিস? সমস্যা কি? কিঞ্চিত চমকে সূচনা বলল, কিছু না, কিছু না। নার্ভাস লাগলে আমি তোর সঙ্গে থাকব। চোখ বড় বড় করে রুদ্রর দিকে তাকালো সূচনা। রুদ্রর দৃষ্টির সম্মুখে স্থির, মুখে গম্ভীরতা অবিচল। ড্রাইভিং করছে বিরতিহীন। এক ঢোক গিলে বার কয়েক চোখে পলক ফেলল সূচনা। কি বলছে তার ভাই? যার সঙ্গে ছোট বোনের বিয়ের কথা চলছে, তার সঙ্গে প্রাইভেট কথা বলার সময় সে সঙ্গে থাকবে। তার ভাইটা অমিশুক, নিরস, আবেগহীন জানত, কিন্তু সম্পর্কের বিষয়গুলোতে এত অজ্ঞ তা তো জানত না। জোরপূর্বক মুখে হাসি আনার চেষ্টা করল সূচনা। বলল, না না, তোমার থাকতে হবে না। আসলে উনি আমার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চান। ভ্রুকুচকে রুদ্র তাকালো। বলল, তোরা পরিচিত নস, একান্তে কথা আবার কি? আমি আশপাশেই থাকব। ঢোক গিলল সূচনা। বলল, উনি হয়তো ওনার ব্যক্তিগত বিষয় সম্পর্কে আমাকে কিছু জানাতে চান। তুমি পাশে থাকলে আনইজি ফিল করতে পারে। কুচকানো ভ্রুজোড়া আর সোজা হল না রুদ্রর। লম্বা করে শ্বাস টানল শুধু। ঠোঁট টিপে হাসল সূচনা। সে হাসিকে রুদ্রর থেকে আড়াল করার জন্য জানালার দিকে মুখ ফেরালো। গাড়ি থামল লেকের পাশের রাস্তাটায়। লেকের ধারে সরাসরি কফি শপ এবং ফুচকার দোকান। এখানে পরিচিত এক কফি শপ আছে সূচনার। তার বান্ধবীর ভাইয়ের কফি শপ এটা। মাঝে মাঝে বান্ধবীদের নিয়ে বিকেলবেলা ঘুরতে আসে এবং এই কফি শপেই বসে। গাড়ি থেকেই ভাই বোন নেমে দাঁড়াতে ঝিনুক এবং পনির সহ আরো অনেকেই এগিয়ে এলো। ঝিনুকের মুখে হাসি যেন উতলে পড়ছে। পান খাওয়া লাল টকটকে ঠোঁটের ফাঁকে আধা সাদা দাঁতগুলো দেখে গা জ্বলে উঠল সূচনার। ক্রোধে ফুঁসতে ফুঁসতে ভাইয়ের দিকে তাকালো। ঝিনুকরা ততক্ষণে তাদের সামনে এসে দাঁড়িয়েছে। রুদ্র সূচনার ক্রোধের মাত্রা টের পেল। ঝিনুককে কঠিন এক ধমক দিয়ে বলল, সামনে এসে দাঁত কালাতে বলেছি, দূরে যা। ঝিনুকের মুখের হাসি নিমিষেই মিলিয়ে গেল। সূচনার দিকে এক পলক তাকিয়ে পনিরের ঘাড়ে থাবা মেরে বলল, তোরে বললাম সূচনাপা রাগ করবে আমাদের দেখলে, শালা, তবুও জোর করলি। পনির বোকার মতো মাথা নাড়তে নাড়তে বলল, হ আফা, আমি বলছিলাম এইখানে আসতে। আপনি ভালো আছেন আপা? এরা কি পরিমাণ ঠপ মারতে পারে খুব ভালো করেই জানে সূচনা। তাই অগ্নি দৃষ্টি ছুঁড়ে তাকালো পনিরের দিকে। সে দৃষ্টিতে এক নজর তাকিয়েই ঝিনুক, পনির সহ আরো 3 জন ক্ষিপ্র গতিতে পালিয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সূচনা। পাছে লোকে ভাইকে গুন্ডা মাস্তান বলে, সন্ত্রাসের খ্যাতিও কম নেই। এসব এখন আর লজ্জা লাগে না, অভ্যস্ত হয়ে গেছে। তার হবুবর এবং হবুবরের পরিবার এসব অবগত। তাই বলে ভাইয়ের সাঙ্গপাঙ্গ নিয়ে হবুবরের সঙ্গে মিট করতে আসা সমীচীন নয়। এরা এসেছে দেখলে বা জানলে মাহের খানও নিশ্চয় বিরক্তি হবে। সে নম্রভদ্র স্বভাবের মানুষ, একজন সম্মানিত ব্যক্তি। শহরে তার মোটামুটি সম্মানীয় একটা পরিচয় আছে। কলেজের লেকচারার। এমন একজন মানুষ শুধু একজন চরিত্রহীন নারীর সন্তান নয়, এক সন্ত্রাসের বোনকে বিয়ে করতে রাজি হয়েছে। এই তো মাথা সমান।
এইটুকুতেই মাথা তুলে কথা বলার জন্যই। সেখানে আবার এই চালাফেলারা উপস্থিত থাকা নিন্দনীয় তো বটেই। সূচনার বলা নামেই কফি শপটার সামনে দাঁড়িয়েছিল মাহের। হঠাৎ দুটো ছেলে মেয়েকে তার দিকে এগিয়ে আসতে দেখল। মেয়েটার পরনে পার্পেল কালারের কারুকার্যের শোভিত থ্রি পিস, মাথায় পার্পেল কালারের ওড়না দিয়ে ঘোমটা টানা, পেছনের লম্বা বিনুনির শেষ অংশ হাঁটার তালে তালে কোমরের পাশ দিয়ে সম্মুখে উকি দিচ্ছে ক্ষণে ক্ষণে। লম্বাটে ফর্সা মেয়েটার মায়াবী মুখটা দেখতেই চিনে ফেলল মাহের। হ্যাঁ, এটাই তার হবু বউ, মায়ের পছন্দ করা পাত্রী। মনে মনে 3 বার মাশাল্লাহ পড়ল সে। ততক্ষণে রুদ্র সূচনা তার সামনে এসে দাঁড়িয়েছে। সূচনা সালাম দিতেই অমায়িক একটি হাসি উপহার দিয়ে সালাম ফেরালো মাহের। রুদ্রর দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। স্বভাবতই গম্ভীর মুখ হাত বাড়ালো রুদ্র। প্রথমে পরিচিতি শেষে মাহের দুজনকেই কফি শপে ঢুকতে বলল। বয়সের দিক দিয়ে রুদ্র সূচনা উভয় তার ছোট, তাই নাম ধরেই ডাকল। সূচনা ধীর পায়ে কফি শপের দিকে এগুলো। রুদ্র রাশভারী কণ্ঠে বলল, আপনারা কথা বলুন, আমার কিছু কাজ আছে এদিকে। মাহের কি কথাটা বলে সূচনার দিকে ফিরে তাকালো। বলল, আমি এই দিকটাতেই আছি, ফোন করিস। সূচনা ঘাড় কাত করল। রুদ্র গভীর চিত্তে মাহেরকে বলল, আসি। মাহের তখন মৃদু হেসে জবাব দিল, জি, নাইস টু মিট ইউ। বাঁকানো হাসি হেসে বিদায় নিল রুদ্র। কফি শপের ভেতরে গিয়ে বসল মাহের এবং সূচনা। একে অপরের মুখোমুখি বসেছে তারা। মাঝে ব্যবধান শুধু একটি ছোট টেবিলের। দীর্ঘক্ষণ নীরবতায় কাটানোর পর গলা খাকারে দিয়ে মাহের প্রশ্ন করল, সূচনা, আপনি কি লজ্জা পাচ্ছেন? নিম্নমুখী সূচনা মাথা নাড়িয়ে বোঝালো। আলতো হেসে মাহের পুনরায় বলল, অস্বস্তি হচ্ছে? এবারও না করতে উদ্যত হল সূচনা। তার পূর্বেই মাহের বলল, হবুবরের সামনে প্রথম আলাপে লজ্জা পাচ্ছেন না, এই কথা হজম করেছি, কিন্তু অস্বস্তি হচ্ছে না, এটা কিন্তু হজম হবে না। বুকের খুব গোপন স্থানে কিঞ্চিত শিহরণ জাগল সূচনার। সন্তপর্ণে মাথা তুলে তাকালো সম্মুখের মানুষটার দিকে। নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ তার সামনে বসা আছে। সুগঠিত দেহের বলিষ্ঠ শরীরটা বসে আছে অসাধারণ ভনিতায়। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, ফর্সা বললেও ভুল হবে না। হেয়ার স্টাইল খুবই সাধারণ। ফ্যানের তীব্র বাতাসে সিল্কি কয়েকটা চুল কপাল দিয়ে উঠছে। গভীর একজোড়া চোখ, নাকের একপাশে কালো তিলটা বেশি চোখে লাগছে। শেভ করার সময় হয়তো কয়েকদিন পেরিয়ে গেছে। ফর্সা ত্বকে খোঁচা খোঁচা দাড়িগুলো তার সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চোখে মুখে লেপ্টে আছে অমায়িক হাসি। এমন পুরুষদের বোধহয় মিস্টার পারফেক্ট বলা হয়ে থাকে। পাত্র পছন্দ হয়েছে? কেঁপে উঠল সূচনা। দৃষ্টিজোড়া নিমেষেই বেসামাল হয়ে উঠল। মাহের বিচলিত হয়ে বলল, ওহ শিট, লজ্জা দিয়ে ফেললাম। লজ্জা পাবেন না, শান্ত হন। যার সঙ্গে সারা জীবন কাটাবেন তাকে এভাবে দেখে শুনে নেওয়াটাই বেটার। ইতিমধ্যে 2টো কফি দেওয়া হয়েছে ওদের। কফির মগ সূচনার দিকে মাহের এগিয়ে দিয়ে পুনরায় বলল, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা কফি খেতে খেতে কথা বলতে পারি। সূচনা মাথা নাড়িয়ে কফির মগ হাতে নিল। মাহেরও কয়েক চুমুক দিয়ে ফেলেছে। হঠাৎ সূচনা বলল, বিয়ের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? মায়ের ছেলের বউ প্রয়োজন, বোনের ভাবি প্রয়োজন, আর আমার একজন বান্ধবীরূপী ব্যক্তিগত মানুষ প্রয়োজন, এটাই সিদ্ধান্ত। কিছুক্ষণ আবারও নীরবতায় কাটল। কফির মগে আস্তে ধীরে চুমুক দিতে থাকা সূচনার দিকে একমনে তাকিয়ে মাহের বলল, আপনার মতামত কি? এক পলক তাকিয়ে থেকে কফির মগ টেবিলে রেখে স্বাভাবিক হয়ে বসল সূচনা। ধীরে স্বস্তিতে শান্ত কণ্ঠে বলল, আপনার মতো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের ভাগ্যের ব্যাপার। আপনি আমাকে বউ হিসেবে গ্রহণ করলে নিজেকে সৌভাগ্যবতী মনে করব, কিন্তু আমার বিষয়ে পুরোপুরি জানার পর আপনার সিদ্ধান্ত বদলাতেও পারে। নড়েচড়ে বসল মাহের। বলল, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, বদলানোর সম্ভাবনা নেই বললেই চলে। আমার দীর্ঘদিনের রিলেশন ছিল। অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে মাহের বলল, ছিল, এখন তো নেই। বিস্মিত হয়ে তাকালো সূচনা। ঢোক গিলে বলল, না, আমার আপত্তি নেই। আর কিছু? আমি তাকে ভালোবাসতাম, স্বাভাবিক। বিয়েতে রাজি হলেও আমার সময় লাগবে। কিসে? আপনাকে স্বামীর স্থান দিতে। মাহের বলল, বন্ধুর জায়গাটা দিলেই হবে। চাপা নিঃশ্বাস ছাড়ল সূচনা। বলল, আমাকে নিয়ে আপনার কোনো সমস্যা নেই? মাহের বলল, সমস্যা থাকবে কেন? আপনার চোখ তো টেরা নয়, নাকও বোচা নয়। আমাকে নিয়ে আপনার সমস্যা আছে কিনা সেটা বলুন। বুড়ো বর পেতে আপত্তি নেই তো আপনার? আশ্চর্য হয়ে সূচনা বলল, কে বুড়ো? আপনি? গুনে গুনে 6 বছরের বড়, 28 বছর বয়সী বুড়ো। মাহের মৃদু হাসতে লাগল। সূচনা আহত সুরে বলল, আপনার বয়সে অনেকে 14-15 বছরের মেয়ে বিয়ে করে, আমার তো তাও 22 চলছে। তাহলে পারফেক্ট ম্যাচ, কি বলেন? সূচনা পুনরায় মাথা নিচু করে বলল, একটি প্রশ্ন করি, রাগ করবেন না তো? ওহ ম্যাডাম,
প্রথম পরিচয় রাগ দেখালে আপনি তো পালিয়ে যাবেন। নির্দ্বিধায় প্রশ্ন করুন, কখনো পারবেন রোশনির জায়গাটা আমাকে দিতে? নিমিষেই স্তব্ধ হয়ে গেল মাহের। সে জানত নিলয় সূচনাকে সবটা জানিয়েছে, যা নিজ মুখে জানানোর সাধ্য তার নেই। তারপরও বুকের ভিতর কেমন ভীষণ রকম মুচড়ে উঠল। সত্যিই কি পারবে রোশনির জায়গাটা সূচনাকে দিতে? সূচনা মাহেরের দিকে তাকিয়ে আছে। সত্যি বলতে নিলয়ের মেসেজ পাওয়ার পর থেকেই মাহেরের প্রতি অনেক বেশি আগ্রহী হয়েছে সূচনা। যে পুরুষ ধর্ষিত হওয়া নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, ওই পুরুষের মানসিকতা নিয়ে বিন্দু পরিমাণ সন্দেহ থাকা উচিত নয়। সূচনাও রাখেনি। বিয়েতে দ্বিধাহীন হয়েছে মাহেরের সত্যিটা জানার পরই। সূচনা উৎসুক নয়নে তাকিয়ে আছে। দীর্ঘ সময়ের পর মাহের বলল, আমি কখনো আপনাকে রোশনির জায়গা দিতে পারবো না, কারণ রোশনি আমার ভালোবাসার মানুষ। সূচনা, আপনি সত্যি ভাগ্যবতী, কারণ রোশনি যে জায়গাটা পায়নি সেই জায়গাটা আপনি পাবেন, কারণ আপনি আমার অর্ধাঙ্গিনী হবেন। শুধু প্রেমিকা হওয়াটাকে তো প্রাপ্তি বলে না। ওর জায়গাটা না হয় আপনি নাই নিলেন, আপনার স্থান আমার এখানে থাকবে। বুকের বাম পাশে দেখিয়ে বলল মাহের। ভাষাহীন হয়ে পড়ল সূচনা। অদ্ভুতভাবেই তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। বিড়বিড় করে শুধু একটা কথাই বলল, আপনি অনন্য, সত্যিই আপনি অনন্য। পরের দিন ভোর 6টায় সূচনার মোবাইলে ফোন এলো। রিসিভ করতেই ওপাশ থেকে মাহের বলল, শুভ সকাল ম্যাডাম। বিরক্ত হলেন? ধরফরিয়ে উঠে সূচনা বলল, স্ক্রিনে ভালোভাবে নাম্বারটা দেখে জড়ানো কণ্ঠে উত্তর দিল, না না, বিরক্ত হইনি, বলুন আপনি কি বলবেন। পাশে পানি থাকলে পানি খেয়ে নিন, তারপর বলছি। গলা শুকিয়ে কাটকাট অবস্থা। সত্যি ভীষণ পিপাসা পেয়েছে, তাই দেরি না করে ফোন রেখে সত্যি সত্যি ওয়াটার বোতল থেকে পানি খেয়ে স্বাভাবিক হলো সূচনা। তারপর বিছানায় এসে ধীরে সুস্থে ফোন কানে নিয়ে বলল, জি বলুন। মাহের বলল, আমার বোন হৈমি আপনাকে দেখার জন্য অস্থির হয়ে পড়েছে। বায়না ধরেছে আজ কলেজ শেষে আপনার ওখানে যাবে। মৃদু হেসে সূচনা বলল, তাই? আসুক না, আজ আমি বাসায় থাকব, ভার্সিটি নেই। আচ্ছা, আমি দিয়ে আসব। হবু ননদ সম্পর্কে জানেন তো? জি, অল্প স্বল্প। মুচকি হেসে মাহের বলল, পুরোটা জেনে যাবেন আজ। খুব বেশি বিরক্ত করলে আমাকে ফোন দেবেন। সূচনা বলল, একদম না, আমি মানিয়ে নেব। এই সেরেছে। মানিয়ে নেওয়ার আপনি কি বুঝেন? বাচ্চা একটা মেয়ে ওসবে জড়াবে না। বিয়ের সময় মেয়েদের মানিয়ে নেওয়ার ব্যাপারে বেশ জ্ঞান দেওয়া হয়, অথচ মানিয়ে নেওয়া উচিত আমাদের, অর্থাৎ ছেলেসহ ছেলের পরিবারদের। আপনি একা মানুষ, সবার সাথে কি করে মানিয়ে নেবেন? আমি বোনকে বুঝিয়ে পাঠাবো যেন বিরক্ত না করে, চিন্তা করবেন না। গেটের সামনে দাঁড়িয়ে আছে মাহের এবং হৈমি। সূচনাদের ডুপ্লেক্স বাড়িটা বিস্ময়ের চোখে তাকিয়ে দেখছে হৈমি। হঠাৎ মৃদু চিৎকার দিয়ে বলল, ভাইয়া, তোমার শ্বশুর তো হেভি বড়লোক। মাহের চোখ রাঙিয়ে বলল, ভাষা ঠিক করো। জিভ কেটে হৈমি বলল, সরি, তোমার শ্বশুর তো ভীষণ বড়লোক। কত বড় বাড়ি? বলেই কাছে এসে ফিসফিস করে বলল, আচ্ছা ভাইয়া, ভাবির কোনো ভাইটাই নেই? চুপ হৈমি, সূচনা আসছে, কন্ট্রোল করো নিজেকে, নত কান ধরে বাড়ি নিয়ে যাব। হৈমি দমে গেল। বিড়বিড় করে বলল, বয়েই গেছে ভাবির ভাইদের সঙ্গে লাইন মারতে। মরেছি গুন্ডা দেখে, বেআইটায়ের ভাত আছে নাকি? সূচনা এসে গেটের তালা খুলেই হৈমি হৈ হৈ করে উঠল। দৌড়ে এসে সূচনাকে জড়িয়ে ধরল। সূচনা ভয় পেয়ে দুরকম পিছিয়ে গিয়েছিল, কিন্তু হৈমি তাকে জাপটে ধরায় পড়ে যায়নি। হৈমি খুশিতে আত্মহারা হয়ে বলল, উফ ভাবি, তুমি কি সুন্দর। তোমার ননদিও কিন্তু কম সুন্দরী না। আগে আমাকে দেখে বলো তো পছন্দ হয়েছে কিনা। মাহের দ্রুত এসে হৈমিকে ধমক দিল। সূচনা বলল, ইস, ধমকাচ্ছেন কেন? আমার তো ভালোই লাগছে। ভেতরে আসুন। হৈমি, ভেতরে গিয়ে কথা বলি আমরা। এমন একটা সময় একটি গাড়ি এসে থামল গেটের সামনে। মুহূর্তে ডোর খুলে বেরিয়ে এলো রুদ্র। সঙ্গে সঙ্গে আটকে উঠল হৈমি। সূচনা এক বাহুতে জড়িয়ে বলল, সর্বনাশ, গুন্ডাটা আমার প্রপোজাল পাওয়ার জন্য নিশ্চয়ই আমাকে ফলো করেছে, নয়তো তোমার বাণী চিনল কিভাবে? ভাবি, এটা আমার ক্র্যাশ, তাই বোধহয় বাস দিতে এসেছে। প্লিজ বাঁচাও আমাকে। হৈমির কথার আদিঅন্ত কিছুই বুঝতে পারল না সূচনা। বোকা চোখে চঞ্চলিত মেয়ের দিকে কয়েক পল তাকিয়ে রইল। রুদ্র তার স্বভাব সুলভ এগিয়ে এসে মাহেরের দিকে হাত বাড়িয়ে দিল। মাহেরও সৌজন্যপূর্ণ হেসে হ্যান্ডশেকের জন্য হাতে হাত মেলালো। এ দৃশ্য দেখে যেন হালকা করে মরে গেল হৈমি। চোখ বড় বড় করে ঘন ঘন নিঃশ্বাস ফেলল সে। সূচনার কানে কানে ফিসফিস করে বলল, ভাবি, এটা কি হচ্ছে? সূচনা মুচকি হেসে বলল, ও আমার বড় ভাইয়া রুদ্র। হৈমিকে কথাটা বলেই রুদ্রকে বলল, ভাইয়া, ও হৈমি, উনার বোন। সূচনার কণ্ঠস্বর কর্ণগোচর হলেও হৈমির দিকে ফিরে তাকালো না রুদ্র। মাহেরকে বাড়িতে ঢোকার ইশারা করে সে গটগট পায়ে বাড়ির ভেতর চলে গেল।
মাহের কিছুটা অবাক হলো। সূচনা বলল, কিছু মনে করবেন না, ভাইয়া আসলে মেয়েদের সাথে মিশতে পারে না, আমার সঙ্গেও অপ্রয়োজনীয় কথা কম বলে। মাহের বিস্মিত হেসে বলল, ইটস ওকে, রুদ্র সম্পর্কে আমি কিছুটা জানি। হৈমি না শব্দ উচ্চারণ করে মৃদু আর্তনাদ করল। চমকে তাকালো মাহের সূচনা উভয়ই। তাদের চমকানোর চাহনি দেখে হৈমি মাথা ধরে বলল, আমার মাথা ঘুরছে ভাইয়া, গলা শুকিয়ে গেছে, আমি পানি খাবো। বিচলিত হয়ে মাহের বলল, আই থিঙ্ক রুদ্রকে দেখে ঘাবড়ে গেছে। তীব্র লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল সূচনার। সত্যি তার ভাইটা এমন বেশভূষায় থাকে, অপরিচিতরা প্রথম দেখায় ভয় পাওয়ারই কথা, অথচ লম্বা ফর্সা দেহের সুগঠনে একজন তামিল হিরোর চেয়ে কোনো অংশে কম না তার ভাই। লজ্জায় থমথমে মুখ করে দুজনকে বাড়ির ভেতর নিয়ে গেল সে। বাড়ির ভেতর গিয়ে মাহের বেশিক্ষণ দেরি করল না। বিকেলের দিকে হৈমিকে এসে নিয়ে যাবে, এখন তার কিছু কাজ রয়েছে, তাই সে চলে যাবে। সূচনার দাদের জোড়াজুড়িতে শুধু দুপুরের খাবার খেল। খাওয়া শেষে কয়েক মিনিট বসে বেরিয়ে পড়ল। তাকে গেট পর্যন্ত এগিয়ে দিল সূচনা। গেট থেকে বিদায় নেওয়ার পূর্বে হঠাৎ সূচনার কাছে খুব শীতল কণ্ঠে মাহের বলল, আপনি খুবই যত্নশীল সূচনা, মাত্র 1 ঘন্টাতেই আপনার যত্নশীল আচরণে আমি অভিভূত হয়ে গেছি, নিজের যত্ন নেবেন, আসছি। মাহের চলে গেল। বেসামাল করে গেল সূচনা নামক ভগ্নহৃদয় অধিকারিণী হৃৎস্পন্দনকে। কেউ একজন অযত্নে তার হৃদয় ভেঙেছে, কেউ একজন সে ভাঙা হৃদয় জোড়া লাগাতে যত্নের হাত বাড়িয়ে দিয়েছে। এটাই জগতের নিয়ম, কেউ গড়ে তো কেউ ভাঙে। হৈমি তার দাদির সঙ্গে দারুণ গল্প জমিয়েছে। দাদির তাকে বেশি ভালো লেগেছে। গুমোট পরিবেশে থাকতে থাকতে মনটা বেশ তিক্ত হয়েছে তার। আজ হৈমিকে পেয়ে সমস্ত তিক্ততা চলে গেল। গল্পের ফাঁকে হঠাৎ রুদ্রের প্রসঙ্গে এলো। কথায় কথায় হৈমি জানতে পারল রুদ্রের ঢাকা 2টো বাড়ি আছে, একটা গার্মেন্টসের ব্যবসা আছে। 2টো বাড়ির একটিতে ছোট চাচার পরিবার রাফিদের স্ত্রী সন্তান থাকে, আরেকটি ভাড়া দেওয়া। দেশের বাইরেও একটি ফ্যাশন গার্মেন্টসের বিজনেস আছে। দেশের ব্যবসা সামলায় বড় চাচা দিলাওয়ারের বড় ছেলে রাফিদ শেখ এবং ছোট চাচা রিজওয়ান শেখ। বিদেশের ব্যবসা সামলায় রুদ্রর বাবা রিদওয়ান শেখ। রুদ্রর এসব মনে নেই। গত বছর মাস্টার্স কমপ্লিট করে ভবঘুরে জীবন কাটাচ্ছে সে। ব্যথিত সুরে দাদির কথাগুলো বলতেই পিটপিট করে তাকিয়ে হৈমি বলল, উনি ব্যবসায় মন দিলে গুন্ডামি কে করবে দাদি? অট্ট হাসিতে ফেটে পড়ল দাদি। সূচনা এসে বলল, কতদিন পর তোমার হাসি শুনছি দাদি। হাসব না? মেয়েটা কেমন তোতা পাখির মতো কথা বলে দেখ। তোরা তো সারা বছরই বোবা পাখি হয়ে থাকিস। হৈমি বলল, তোমরা কি ভালো। আম্মু আর ভাইয়া শুধু শুধু আমাকে শাসন করলো, ভয় দেখালো। বলল, হৈমি একদম বেশি কথা বলবে না, তুমি কুটুম বাড়িতে যাচ্ছ, তাই রয়ে শয়ে কথা বলবে। হৈমি, আমি যেন না শুনি তুমি ও বাড়িতে তোমার বাচালতার জন্য মন্দ কথা হয়েছে। উফ, পাগল করে দিয়েছিল দুজন মিলে। তুমিই বলো ভাবি, তুমি বলো দাদি। এই যা, জিভ কেটে পুনরায় বলল, আম্মু ভাইয়া দুজন তোমাদেরকে আপনি করে সম্বোধন করতে বলেছে, কিন্তু আমি তো সবাইকে আপনি বলতে পারি না। শুধু যারা সম্পর্কের দুলাভাই হয় আর একদম অপরিচিত হয় তাদের আমি আপনি করে বলি। আমার গুন্ডা বেয়াইকেও আপনি করে বলতে পারবো। তোমাদের তুমি বললে মাইন্ড করবে? ভাববে, ইস মেয়েটা কি বেয়াদব, ম্যানারলেস। সূচনা এসে তার পাশে বসল। আলতোভাবে গাল টিপে বলল, একদম ওসব ভাববে না, তুমি করে বলো। শুধু ভাইয়াকে আপনি বলো, সে খুব রাগী মানুষ তো। দাদিও সম্মতি দিল, বলল, তুমি বড় মিশুক মেয়ে, তোমার কথায় ভিমরি খাওয়া যায় কিন্তু রাগ করা যায় না। ওই যে আমাদের কপালের দোষ, অকারণেই রেগে যায় নাতিটা। হৈমি ভীষণ সিরিয়াস হয়ে ফিসফিস কণ্ঠে বলল, আমার কাছে একটা ঔষধ আছে রাগ কমানোর। সূচনা বলল, কি? বেআই মশাইকে বিয়ে করিয়ে বউ নিয়ে এসো। বউ কিন্তু আমার মতো সুন্দরী হতে হবে। রোজ সকালে ঘুম থেকে উঠে কিউটনেস ভরা বউয়ের মুখ দেখবে আর ঘুমাতে যাওয়ার আগে দেখবে, ব্যাস রাগ কমে পানি হয়ে যাবে। খিলখিল করে হাসতে লাগে হৈমি। তার কথা শুনে প্রথমে হকচকিয়ে গেলেও পরে সূচনাও হেসে ফেলল। দাদি ভ্রু কুচকে ভাবুক কণ্ঠে বলল, ওষুধটা মন্দ নয়, এমন গুরুত্বপূর্ণ একটা কথা আমার মাথায় আসেনি। হৈমিকে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখালো সূচনা। ঘুরতে ঘুরতে হৈমি তার ছোটবেলার গল্প করল। আম্মু ভাইয়ার সম্পর্কে অনেক অজানা কথাও জানল। মাহেরের সম্পর্কে অনেক কিছুই জানল সূচনা, যা কেবল তাকে ভালো লাগা উপহার দিল। অনুভব করল তার মনের বিষাদ বিষাদ অনুভূতি অনেকটাই কমে এসেছে। কেমন অদ্ভুত নতুন অনুভূতিতে হৃদয় সিক্ত হচ্ছে। হঠাৎ হৈমি তার হাত ধরে বলল, ভাবি তোমার শাড়ি আছে? সূচনা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। হৈমি আনন্দিত হয়ে বলল, আমি শাড়ি পরব। তুমি তোমার ফোনে সুন্দর করে ছবি তুলে দেবে আমাকে। আমার পার্সোনাল ফোন নেই,
আম্মুর হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে যাব, ছবিগুলো সেখানে দিয়ে দেবে, কেমন? সূচনা মাথা দুলিয়ে হাসল, মনে মনে ভাবল ভাই বোনের আকাশ পাতাল পার্থক্য থাকলেও মনের দিক দিয়ে দুজনেই অনন্য। মাহের যেমন ভীষণ ম্যাচিউর, হৈমি তেমন ভীষণ ইমম্যাচিউর। হৈমিকে শাড়ি পরে সাজানোর পর মুগ্ধ হয়ে গেল সূচনা। চিবুক ছুঁয়ে অভিভূত কণ্ঠে বলল, একদম পুতুলের মতো লাগছে। হৈমি নিজ প্রশংসা শুনতে যেমন খুব ভালোবাসে, তেমনি নিজের প্রশংসা নিজে করতেও ভালোবাসে। তাই বলল, আমি জানতাম তুমি ঠিক এটাই বলবে, আম্মু থাকলে সেম কথা বলতো। আচ্ছা, বেআই মশাই আমাকে এভাবে দেখলে নিশ্চয়ই রেগে থাকতে পারবে না? আমাকে তার কাছে নিয়ে চলো। আতকে উঠল সূচনা, বড় বড় করে তাকিয়ে বলল, একদম না হৈমি, ভাইয়া ভীষণ রাগী। আমার আরো ছোট ছোট ভাই আছে, কাজিন ব্রাদার আছে, ওদের সঙ্গে আলাপ করিয়ে দেব। তোমার যত মজা ওদের সঙ্গে করো, কিন্তু ভাইয়ার সঙ্গে না। ঠোঁট ফুলিয়ে বসে রইল হৈমি, বিড়বিড় করে বলল, আমার তো গুন্ডাটাকেই চাই। সূচনা মোবাইল এনে হৈমির গুটি কয়েক ছবি তুলল। মাঝপথে মাহের কল করায় ছবি তোলায় বাধা পড়ল। হৈমি শাড়ি পরেছে শুনতেই রেগে গেল মাহের। তাকে শান্ত করল সূচনা। আকাশে মেঘ গুড়গুড় করছে। দুপুরের কড়া রোদের সময়ের তালে তাল মিলিয়ে গেছে। হিমশীতল হাওয়া বইছে চারিদিকে। বৃষ্টি এই নামল বুঝি। ফোনে ব্যস্ত সূচনাকে রেখে বেরিয়ে গেল হৈমি। বৃষ্টি নামবে, তাকে ভিজিতে হবে। নতুন বাড়ি, নতুন শাড়ির নতুন ছাদ, রোমান্টিক ওয়েদার পুরো জমে যাবে। শাড়ি জড়ানো বৃষ্টি মাখানো বিকেল উপভোগ করতে হবে। তার একটি স্বভাব হচ্ছে, যখন যা ইচ্ছে হবে তাই করবে। মাঝরাতে ঘুরতে ইচ্ছে করলে ছাদে চলে যাবে। কিছুক্ষণ আপন মনে ঘোরাঘুরি করার পর মনে হবে ছাদের বাসে আম গাছটায় ভুট্টুত জাতীয় কিছু একটা আছে। মনে হওয়া মাত্রই দৌড়ে নিচে নেমে যাবে। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে কখনো হোঁচট খেয়ে পড়বে। কান্নাকাটি করে আম্মু ভাইয়ার ঘুম ভাঙিয়ে বকা খাবে বিরতিহীন। ভর দুপুরে সাইকেল নিয়ে শহরে বের হতে ইচ্ছে করবে। রোদেপুরের শহরে ঘুরে লাল টকটকে হয়ে বাড়ি ফিরবে। সন্ধ্যা নামতেই জ্বর ঠান্ডায় একাকার অবস্থা। রাত বিরাতে হুটহাট আইসক্রিম খেতে মন চাইবে। বাড়িতে থাকলেও খাবে না, লুকিয়ে চুরিয়ে বের হবে। দোকান খোলা থাকুক বা নাই থাকুক, সে আইসক্রিম খাবেই। প্রয়োজনে দোকানের বাড়ি গিয়ে হামলা করবে। দোকানি মনে মনে তাকে গালমন্দ করবে। আইসক্রিম নিয়ে বাড়ি ফেরার পথে সে বলবে, মামা, আপনি যে মনে মনে আমাকে গালি দিচ্ছেন, এতে আমি একটুও মাইন্ড করিনি। মামা হতভম্ব হয়ে তাকাবে, আর সে খিলখিল করে হাসতে হাসতে সাইকেল টান দেবে। এরকম আরো অসংখ্য ইচ্ছে হুটহাট মনে জাগে এবং সকল ইচ্ছা পূরণও করে সে। তার জীবনের একমাত্র শখ নিজের ইচ্ছেগুলোকে পূর্ণতা দেওয়া। এমন স্বভাব লোকের কাছে বদ অভ্যেস হলেও তার কাছে উত্তম অভ্যাস মনে হয়। তার ভাষ্যমতে প্রত্যেকটা মানুষেরই নিজের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া উচিত, লোকের কথাকে নয়। লোকে না হয় দুটো গালমন্দ করে কথা বলবে, তাতে তো আর তার গলা ফসকা পড়বে না। এই মুহূর্তে তার ইচ্ছে হয়েছে বৃষ্টি ভিজতে 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 রোমান্টিক মুডে চলে যেতে। দুহাত মেলে সাবধানে পা ফেলে পুরো ছাদ জুড়ে ঘুরে বেড়াতে। বাড়ির মতো নিশ্চয়ই ছাদটা অনেক বড়। ছাদে পা রাখতে ঝিরঝিরে বৃষ্টিতে প্রাণবন্ত মনটা খুশিতে আত্মহারা হয়ে গেল। ছুটে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে ঘুরতে শুরু করল। দুহাত দুদিকে মেলে দেওয়াতে শাড়ির লম্বা আঁচলখানা মেঝেতে লুটোপুটি খেল। ঝিরিঝিরি বৃষ্টি কয়েক মুহূর্ত পরে ঝুম বৃষ্টিতে পরিণত হল। হৈমি এবার ঘুরতে ঘুরতে চিৎকার করতে করতে বলল, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। বাকিটুকু বলার পূর্বেই আঁচলে পা আটকে ধপাস করে মেঝেতে পড়ে গেল। কোমরে লাগলো খুব। এমন সময় চোখ গেল ডান পাশের কোণার দিকে। স্টান হয়ে পিছনমুখী হয়ে দাঁড়িয়ে আছে রুদ্র, ঠিক যেন সুঠাম দেহের রোবট একটা। কষ্টে ভারাক্রান্ত মনে হৈমি সেদিকে তাকিয়ে উচ্চস্বরে গাইতে লাগল, আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে। ধানের ভিতর পোকা, রুদ্র বেয়াই বোকা। ভ্রু কুচকে গভীর চেহারার পেছনে তাকালো রুদ্র। ঝুম বৃষ্টিতে ভিজে একাকার শরীর তার। চুল দাড়ি সবটাই পানির ছোঁয়াতে নুয়ে রয়েছে। সিগারেট পোড়া গোলাপি ঠোরচূড়া বৃষ্টির ছোঁয়ায় ভীষণ স্নিগ্ধ লাগছে। সেদিকে তাকিয়ে হৈমি বলল, বোকা না হলে কি কেউ এমন সুন্দর ঠোঁটদুটো জঙ্গলের ভেতর লুকিয়ে রাখে কেউ? কান দুটো গরম হয়ে গেল রুদ্রর। বিশ্রী ভঙ্গিতে বাম দিকে থুতু ফেলল। এমনভাবে হৈমির দিকে এগুলো যেন দুপায় নয়, চার পায়ে হেঁটে এলো সে। হৈমির বুকের ভেতর হৃৎপিণ্ডটা তরাক করে লাফিয়ে উঠল। তাকে ওঠার সময়টুকু দিল না রুদ্র। নিমেষেই তেড়ে এসে তার এক কাঁধ চেপে ধরে চিৎকার করে উঠল, অসভ্য বাজে বেয়াদব মেয়ে। শক্তপোক্ত হাত চেপে ধরার ব্যথায় কেঁকিয়ে উঠল হৈমি। সঙ্গে সঙ্গে রুদ্র তাকে ছেড়ে দিয়ে পিছন ফিরে বড় বড় করে শ্বাস ছাড়ল। ঠান্ডা আবহাওয়াতে
রিল্যাক্স হতে ছাদে এসেছিল। অসভ্য মেয়েটা এসে বিরক্ত করায় মাথা খুব গরম হয়ে গেছে। হৈমি শাড়ি জড়িয়ে ধরে উঠে দাঁড়ালো। রুদ্র ধীর পায়ে আবারও রেলিংয়ের কাছে গেল। বার কয়েক ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে নিল হৈমি। মনে তীব্র সাহস জুগিয়ে রুদ্রর পাশে গিয়ে দাঁড়ালো। বলল, এই যে শুনুন, আপনি নিজেকে কি মনে করেন? আমি অসভ্য, বেয়াদব, বাজে মেয়ে? তাহলে আপনি কি? দেখুন, নেহাতি আমি ভদ্র একটা মেয়ে, তাই মাইন্ড করলাম না। অন্য কেউ হলে আপনাকে এখনই ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে ভবলীলা সাঙ্গ করে দিত। রুদ্রর ভবলীলার সাঙ্গ হওয়ার বদলে আকস্মাৎ হৈমির ভবলীলার সাঙ্গ হয়ে গেল। আকস্মাৎ গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়েই ক্ষান্ত হল না রুদ্র। এক হাতে ছো মেরে মেয়েটাকে টেনে ছাদের নিচে ফেলে দিতে উদ্যত হল। ভয়ে চোখ মুখ অন্ধকার করে চিৎকার দিল হৈমি। দুহাতে রুদ্রর একটি হাত খামচে ধরে হাউমাউ করে কেঁদে দিল। ভয়ে পা ছোড়াছুড়ি করে বারবার ওর আম্মু এবং ভাইয়াকে ডাকল। এতে রুদ্রের কোনো ভাবান্তর হল না। সে আরামসে দাঁড়িয়ে রইল রেলিংয়ের এপাশে। এক হাত সন্তপর্ণে পকেটে গুজে দিল, আরেক হাত রেলিংয়ের উপাশে হৈমির জীবন রক্ষা করতে ব্যস্ত। বৃষ্টি না পড়লে একটা সিগারেট ধরালে পরিস্থিতিটা আরো সুন্দরভাবে উপভোগ করা যেত। তবুও মন্দ লাগছে না ভেবে হৈমির চেপে রাখা হাতটা একটু নাড়া দিল। অমনি আবারও মজাদার একটি চিৎকার ভেসে এলো হৈমির মুখ থেকে। রুদ্র অনুভব করল বহু বছর পর তার বুকে অদ্ভুত আনন্দ অনুভূতি। হাসতে ইচ্ছে করছে ভীষণ রকম। খুব কষ্টে নিজের গাম্ভীর্যতার সহায়তায় হাসিটুকু আড়াল করে নিল। এদিকে যে হাত পায়ের ছোড়াছুড়িতে হৈমির আঁচল খুলে শাড়ির কুচি অর্ধেকটা খুলে গেল, তার কি হবে এখন? কোন দিকে মায়া করে কাঁদবে মেয়েটা? সে না হয় বদমায়েশের সঙ্গে একটুখানি মশকরা করেছিল, তাই বলে তিনি তার জীবন, ইজ্জত দুটোই নিয়ে মশকরা করবে?